বাংলাদেশের কড়া অবস্থানে সুর নরম ভারতের, বলল হাসিনা পতন ঢাকার অভ্যন্তরীণ বিষয় কোনো মন্তব্য নয়। সম্পর্কের নতুন মোড়ে বাংলাদেশ ও পাকিস্তান, এই অঞ্চলে কমবে কি ভারতের দাদাগিরি? ভারতকে পেছনে ফেলে এশিয়ায় আধিপত্য বাড়াচ্ছে চীন, ইরানের সাথে বেইজিং এর বন্ধুত্ব। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। সাম্প্রতিক গণ অভ্যুত্থানে সরকার পতন সহ যা কিছু হচ্ছে তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেন, বাংলাদেশে যা হয়েছে তা তাদের নিজস্ব রাজনীতি, এ নিয়ে ভারতের মন্তব্য করা ঠিক হবে না বলেও মনে করেন এস জয়শঙ্কর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদের ১০০ দিন পূর্তি উপলক্ষে এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গে এসব কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সাথে ভারত স্থিতিশীল সম্পর্ক অব্যাহত রাখতে চায় বলেও জানান তিনি। এস জয়শঙ্কর বলেন, দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে চায় ভারত। ঢাকার সাথে দিল্লির ব্যবসা বাণিজ্যের সম্পর্ক রয়েছে, একই সাথে দুই দেশের জনগণের মধ্যেও ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে উল্লেখ করে এই সম্পর্ক ও যোগাযোগ আরও এগিয়ে নিয়ে যেতে ভারত আগ্রহী বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। দীর্ঘদিন পর সম্পর্কের নতুন মোড়ের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পরীক্ষিত বন্ধু হলেও তার আমলে স্থবির হয়ে পড়েছিল পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক। তবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে সম্পর্ক মেরামতে কাজ করছে এই দুই দেশ। এরই মধ্যে দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বৈঠক করেছেন। প্রশ্ন উঠেছে, এর মধ্য দিয়ে কি এই অঞ্চলে কমবে ভারতের প্রভাব? মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া শেখ হাসিনার গত ১৫ বছরের শাসনামলে কার্যত অকার্যকর হয়ে পড়েছিল বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক। তবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে দ্বিপক্ষীয় সম্পর্ক মেরামতে এখন নীরবে কাজ করছে ঢাকা ও ইসলামাবাদ। এর মধ্য দিয়েই পাওয়া যাচ্ছে পাকিস্তান বাংলাদেশ সম্পর্কে নতুন মোড়ের ইঙ্গিত। সম্প্রতি পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদের জন্য ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের দুয়ার এখন খোলা। গত কয়েক সপ্তাহে পাকিস্তানি কূটনীতিক এবং অন্তর্বর্তী সরকারের সদস্যদের মধ্যে বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে। যোগাযোগের এমন ধারাবাহিকতা দুই দেশের মধ্যকার সম্পর্ক পুনরুজ্জীবিত করার আশা দেখাচ্ছে। সম্পর্ক সংশোধনের চলমান প্রচেষ্টায় গতি আনতে চলতি মাসের শেষ দিকে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে পারেন শাহবাজ শরীফ। এই দুই নেতার মধ্যে যদি বৈঠক অনুষ্ঠিত হয়, তাহলে গত কয়েক দশকের মধ্যে দুই দেশের মধ্যকার প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক হবে এটি। যদিও এই একই প্রস্তাব দেওয়া হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও, তবে দিল্লির তরফ থেকে কোনো ইতিবাচক বার্তা না আসায় ইউনূস মোদী বৈঠকের সম্ভাবনাও ক্ষীণ হয়ে যায়। সম্পর্ক জোরদারে এরই মধ্যে ঢাকায় পাকিস্তানি হাই কমিশনার এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার মধ্যে একটি বৈঠক হয়েছে। সেখানে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের প্রক্রিয়া পুনঃস্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার জন্য দ্বিপক্ষীয় প্রক্রিয়া রয়েছে। দুই দেশের ব্যবসা ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য শীর্ষ ফোরাম হল যৌথ অর্থনৈতিক কমিশন। তবে শেখ হাসিনা সরকারের আমলে এই কমিশনের কাজ কার্যত বন্ধ হয়ে পড়ে। এই যৌথ কমিশনের সর্বশেষ বৈঠকটি হয়েছিল ২০০৭ সালে। তাই এখন যৌথ কমিশন পুনরায় সচল করতে চাইছে পাকিস্তান। এরই মধ্যে এই বিষয়ে আনুষ্ঠানিক অনুরোধও জানিয়েছেন পাকিস্তানের হাই কমিশনার। এক্সপ্রেস ট্রিবিউনের সেই প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনার আমলে কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে পাকিস্তানি কূটনীতিকদের দেখা করাটা ছিল কঠিন কাজ। তবে এখন বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে তা ধীরে ধীরে সহজ হয়ে উঠছে। দক্ষিণ এশিয়া অঞ্চলে ভারত এতদিন আধিপত্যের রাজনীতি করে আসলেও এখন প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক রাখতে না পেরে এখন অনেকটাই একঘরে ভারত। বিশ্লেষকদের অনেকে মনে করেন, বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ রাজনৈতিক শক্তি অচিরেই কমিয়ে ফেলতে পারে এই অঞ্চলে ভারতের প্রভাব। তবে বর্তমানে বাংলাদেশে পাকিস্তান সম্পর্কে অনেক ইতিবাচক মনোভাব থাকলেও ১৯৭১-এর ইতিহাসকে পেছনে ফেলে দুই দেশের সম্পর্ক কতটুকু আগাতে পারবে সেটিই এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।
এদিকে বাংলাদেশের আর্থিক স্থিতিশীলতা এবং সুশাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা দেওয়ার ইস্যুতে আলোচনা করতে ঢাকা সফর করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি আবারও উঠে আসে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা, সুশাসন এবং উন্নয়নের প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। আর তাই উন্নয়ন সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড লু। মিলারের বক্তব্যে বাংলাদেশের জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এবং বাণিজ্য প্রসারিত করতে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে $200 মিলিয়ন বেশি মূল্যের চুক্তি স্বাক্ষরের বিষয়টিও উঠে আসে। ভারতের কলকাতার হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এর অগ্রগতি প্রতিবেদন দেখে চরম উদ্বেগ জানিয়েছে সুপ্রিম কোর্ট। চরম হট্টগোলের মধ্যে আদালত স্পষ্ট জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেওয়া সুপ্রিম কোর্টের কাজ নয়। মঙ্গলবার শুনানির দ্বিতীয় দিন আগের নির্দেশনা মেনে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বিচার বিভাগীয় বেঞ্চে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেয় সিবিআই। 3 বিচারপতি জানান, সিবিআই তদন্ত প্রতিবেদন পড়ে তারা বিচলিত হয়েছেন। ময়না তদন্তে গাফিলতি, আলামত নষ্ট করা সহ বিভিন্ন অভিযোগের উত্তর প্রতিবেদনে উঠে এসেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকাশ্যে না আনতে বলেছে আদালত। উইকিপিডিয়া সহ অনলাইন থেকে নির্যাতিতার নাম ও ছবি মোছার নির্দেশনা দিয়ে আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার বন্ধের আবেদনও নাকচ হয়েছে। এই ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের নির্দেশ দিতে সুপ্রিম কোর্টে আর্জি জানানো হলেও তা খারিজ করা হয়। আর এদিকে RG কর মেডিকেল কলেজে নারী চিকিৎসককে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার জেরে 1 মাসের বেশি সময় ধরা চলা আন্দোলন থামাতে জুনিয়র ডাক্তারদের সাথে বৈঠকে 99% দাবি মানার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার সন্ধ্যায় প্রায় 6 ঘন্টার বৈঠক শেষে তিনি জানান, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডেপুটি কমিশনার অভিষেক গুপ্ত, স্বাস্থ্য কর্মকর্তা কৌস্তব নায়েক ও স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা দেবাশিস হালদারকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতকে পেছনে ফেলে এশীয় অঞ্চলে নিজেদের আধিপত্য বাড়াচ্ছে চীন। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ পাকিস্তানের সাথে সুসম্পর্কের পর এবার এশিয়ার বিভিন্ন প্রভাবশালী দেশের সাথে বন্ধুত্ব চায় তারা। এরই মধ্যে চীন ইরান পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আগ্রহ দেখিয়েছে দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরান এবং সৌদি আরবের বিরোধ সমাধানে চীনের মধ্যস্থতার প্রশংসা করেন প্রেসিডেন্ট। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চীনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দায়িত্ব নেবার পর সোমবার তেহরানে তার প্রথম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। 2023 সালে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO-তে সদস্য রাষ্ট্র হিসেবে যোগ দেয় ইরান। এরপর 2024 সালের 1 জানুয়ারি ব্রিক্সের সদস্যপদ পায় তারা। চীন এবং ইরানের সম্পর্কের সম্ভাবনাকে প্রেসিডেন্ট কিভাবে দেখেন জানতে চাওয়া হলে তিনি চীনের প্রশংসা করে বলেন, তার দেশ সবসময় চীনের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে। ইরান এবং সৌদি আরবের বিরোধ সমাধানে চীনের মধ্যস্থতাকে আঞ্চলিক সম্প্রীতির একটি বড় পদক্ষেপ বলেছেন তিনি। এছাড়া চীনের একটি কৌশলগত অংশীদার ইরান বলেও জানিয়েছেন তিনি। তারা চীনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে এবং প্রাসঙ্গিক চুক্তি বাস্তবায়নে কাজ করতে প্রস্তুত রয়েছেন। এ সময় পেজেশকিয়ান উভয় দেশের সহযোগিতামূলক সম্পর্কের অগ্রগতি আশা করেন। মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সাবেক রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে খুন করে ইরানকে সংঘাতে টেনে আনা এবং আঞ্চলিক শান্তি নষ্ট করার জন্য ইসরায়েল দায়ী। পেজেশকিয়ান আরও বলেন, ইরান এই ব্যাপারে সংযত রয়েছে এবং নির্দিষ্ট শর্তে আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করে যাচ্ছে। এ সময় গাজায় যুদ্ধাপরাধ ও গণহত্যা চালানোয় ইসরায়েলের নিন্দা করেন এই প্রেসিডেন্ট। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এসব কর্মকাণ্ড বন্ধ করায় পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপনের বিষয়ে পেজেশকিয়ান বলেন, ইরান যুদ্ধের পরিবর্তে শান্তি চায় এবং তাদের কোনো পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা নেই। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে শত্রুতা বন্ধ করবে এবং নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করবে কিনা তার উপর উভয় দেশের সম্পর্কের উন্নতি নির্ভর করবে। এ সময় পেজেশকিয়ান বলেন, ইরান চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত রয়েছে। ইফাত জাহান, বাংলাভিশন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য প্রায় 12 ঘণ্টা ঝোপের আড়ালে লুকিয়েছিলেন রায়ান ওয়েসলি রুথ।
উদ্বেগজনক এই তথ্য জানিয়েছে এফবিআই। এই হত্যা চেষ্টাকে প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের চক্রান্ত বলেছেন ট্রাম্প। সংবাদ সম্মেলনে এফবিআই কর্মকর্তা জানিয়েছেন, সন্দেহভাজন রায়ান ওয়েসলি রুথের মোবাইল থেকে পাওয়া তথ্য উপাত্ত থেকে ধারণা করা হচ্ছে প্রায় 12 ঘন্টা ওই গলফ ক্লাবের সীমানায় অপেক্ষায় ছিলেন তিনি। গুলিবর্ষণের প্রায় 12 ঘন্টা আগে রাত 1:59 ওই এলাকা পৌঁছান সন্দেহভাজন হামলাকারী। সেই সময় 4 থেকে 5 রাউন্ড গুলিবর্ষণের সবগুলো ট্রাম্পের নিরাপত্তায় থাকা কর্মকর্তারা করেছেন। সন্দেহভাজন অস্ত্রধারী গুলি করার সুযোগ পাননি। ওই দিন সুরক্ষার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। জানিয়েছেন, সাথে থাকা বন্ধুসহ তাকে রক্ষার জন্য চমৎকার দক্ষতা দেখিয়েছেন ঘটনাস্থলে থাকা সিক্রেট সার্ভিস কর্মকর্তারা। এই ঘটনায় নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী কমলাকে অভিযুক্ত করেছেন। ফক্স নিউজ অনলাইনে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছেন ট্রাম্প। বলেছেন, বাইডেন ও কমলা ওই বন্দুকধারীকে সেখানে পাঠিয়েছিলেন। রাশিয়ার কার্স্ক প্রদেশে ইউক্রেনের সেনাদের দখল থেকে 2টি অঞ্চল আবারও উদ্ধার করেছে রুশ বাহিনী। ওই অঞ্চলে সেনা সংখ্যা বাড়িয়ে হামলা আরও জোরালো করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে ইউক্রেনে অভিযান আরও জোরালো করতে সেনাবাহিনীতে সেনা সংখ্যা আরও বাড়িয়ে 15 লাখে নিতে ডিক্রি জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। রাশিয়ার সীমান্তবর্তী কার্স্ক প্রদেশে অনুপ্রবেশ করে প্রায় 1.5 মাস ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। এই সময়ের ভেতর কার্স্কের অনেক এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। আকস্মিক ওই হামলার প্রাথমিক ধাক্কা সামলে উঠেছে রাশিয়া। ওই অঞ্চলে বিশাল সংখ্যক সেনা সমাবেশ করে ইউক্রেনীয়দের অগ্রযাত্রা প্রতিহত করা হচ্ছে। এরই মাঝে শত্রুদের দখলে নেয়া কার্স্কের 2টি অঞ্চল পুনরুদ্ধারের কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, শত্রু সেনাদের গুড়িয়ে দিয়ে উসপেনোভকা ও বোরকি অঞ্চল পুনরুদ্ধার করা হয়েছে। বর্তমানে লুকিয়ে থাকা শত্রু সেনাদের অতর্কিত হামলা এড়াতে ওইসব এলাকার বনাঞ্চলগুলোতে অনুসন্ধান চলছে। বিবৃতিতে নতুন করে ইউক্রেনের একটি মিগ-29 যুদ্ধবিমান ভূপাতিত করার কথাও জানানো হয়। এর আগে রবিবার একটি মিগ-29 ও 2টি Su-27 যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানায় মন্ত্রণালয়। এদিকে ইউক্রেন শিগগিরই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পশ্চিমাদের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলার অনুমোদন পাবে বলে ধারণা করছে ক্রেমলিন। এ প্রেক্ষাপটে সেনাবাহিনীতে সদস্য সংখ্যা 15 লাখে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার এ বিষয়ক ডিক্রিতে স্বাক্ষর করেন তিনি। এর আগে গত বছরের ডিসেম্বরে বাহিনীর সদস্য 13,20,000 করার ডিক্রি জারি করেছিলেন পুতিন। এর আগে গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট বলেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর অনুমতি দিলে সেটিকে রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। সেক্ষেত্রে পরিস্থিতি অনুসারে ভয়াবহ কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে রাশিয়া। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ভূপৃষ্ঠ থেকে স্যাটেলাইটের তথ্য সংগ্রহে লেজার স্টেশন স্থাপন করেছে চীন। রবিবার শিনজং প্রদেশের পামির মালভূমিতে এই স্টেশন স্থাপন করা হয়। এই প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ স্থাপন ও বিপুল তথ্য আদান প্রদানের সুযোগ সৃষ্টি হবে। স্যাটেলাইট থেকে তথ্য সংগ্রহের ক্ষেত্রে এটিকে নতুন দিগন্তের উন্মোচন হিসেবেও দেখা হচ্ছে। ডেস্ক রিপোর্ট। স্যাটেলাইট থেকে তথ্য সংগ্রহে ভূপৃষ্ঠে সফলভাবে 500 মিলিমিটার ক্যালিবার অ্যান্টেনার একটি লেজার স্টেশন স্থাপনের ঘোষণা দিয়েছে চীন। চীনের সায়েন্স একাডেমির অ্যারোস্পেস ইনফরমেশন রিসার্চ ইনস্টিটিউট AIR এর প্রকল্প এটি। সংস্থাটি জানিয়েছে, রবিবার উত্তর পশ্চিমাঞ্চলের শিনজং প্রদেশে স্বায়ত্তশাসিত উইগুর অঞ্চলের পামির মালভূমিতে স্থাপন করা হয় ওই লেজার স্টেশন। এর মধ্য দিয়ে স্যাটেলাইটের তথ্য সংগ্রহে এককভাবে বেতার তরঙ্গের ওপর নির্ভরতার যুগ শেষ হলো। ভূপৃষ্ঠ থেকে স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে অনেক বেশি সুযোগ সুবিধা দেয় লেজার প্রযুক্তি। একই সাথে এর মাধ্যমে বিপুল পরিমাণ তথ্য আদান প্রদানের সুযোগ আছে। পূর্বের বেতার তরঙ্গের তুলনায় লেজার প্রযুক্তির মাধ্যমে 10 থেকে প্রায় 1000 গুণ বেশি তথ্য সংগ্রহ করা যাবে। এছাড়া এ ধরনের স্টেশন নির্মাণে বড় স্থাপনার প্রয়োজন পড়ে না।
স্বল্প ওজনের যন্ত্রপাতি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও সুবিধাজনক। একই সাথে এগুলোর জন্য বিদ্যুৎ বা জ্বালানি খরচও কম। এটিকে নতুন এক দিগন্তের উন্মোচন হিসেবে দেখা হচ্ছে। এতে করে আগামীতে চীনের মহাকাশ বিষয়ক কর্মকাণ্ড নানাভাবে উপকৃত হবে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার ক্ষেত্রে লেজার স্টেশনের কর্মকাণ্ড নানাভাবে বিঘ্নিত হওয়ার ঝুঁকি আছে। সেই ঝুঁকি এড়াতেই বেছে নেওয়া হয়েছে তুলনামূলক স্থিতিশীল আবহাওয়ার পামির মালভূমিকে। আবহাওয়া সংক্রান্ত ঝুঁকির বিষয়টি এড়াতে কি করা যায় তা নিয়ে আরও গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। হিজল জোবায়ের, বাংলা ভিশন। সোমবার সকালে চীনের সাংহাইতে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় বেবিনকা। ঘূর্ণিঝড়টি মঙ্গলবার রাতে হেনান প্রদেশের দিকে এগিয়ে যাবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। বেবিনকার প্রভাবে উপকূলীয় অঞ্চলে প্রবল বাতাস ও আগামী 2 দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে চীনের আবহাওয়া কর্তৃপক্ষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চীনের সাংহাই এবং জিয়াংশুতে আঘাত এনেছে টাইফুন বেবিনকা। সাংহাইয়ের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুসারে চলতি বছরের 13তম টাইফুন বেবিনকা সোমবার সকাল 7:30 সাংহাইতে আছড়ে পড়ে। আছড়ে পড়ার পর টাইফুনটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকে। সোমবার দুপুর 3টায় জিয়াংশুর একটি শহরে বেবিনকা এর তীব্রতা হারায়। মঙ্গলবার ভোরে টাইফুনটি আনহুই প্রদেশের দিকে অগ্রসর হয়। রাতে হেনান প্রদেশের দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে আবহাওয়া কেন্দ্র। আবহাওয়া কেন্দ্র বলছে, বেবিনকার প্রভাবে আগামী 2 দিন জেজিয়াং, সাংহাই, জিয়াংশু, আনহুই এবং হেনানে ভারী বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে মঙ্গলবার জিয়াংশু, জেজিয়াং এবং সাংহাইয়ের উপকূলীয় অঞ্চলে বাতাসের প্রবাহ বেশ শক্তিশালী থাকবে। টাইফুন বেবিনকার তাণ্ডবের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সাংহাই কর্তৃপক্ষ। অঞ্চলটিতে পুরোদমে ত্রাণ প্রচেষ্টা অব্যাহত রাখা হয়েছে। উপড়ে পড়া গাছ, ভাঙা পাইপ এবং অন্যান্য অবকাঠামোর ধ্বংসাবশেষ সরিয়ে নিতে বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করে যাচ্ছে স্থানীয় পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার বিকেলেই পুডং এবং হংকিয়াও বিমানবন্দরে ফ্লাইট পুনরায় চালু করা হয়। সাংহাইতে ধীরে ধীরে ট্রাফিক শৃঙ্খলা পুনরুদ্ধার করা হয়েছে। টাইফুনের প্রভাব মোকাবেলায় উদ্ধারকারী বাহিনীকে আগাম সতর্ক অবস্থানে রাখা হয়েছে। এ সময় গুরুত্বপূর্ণ 228টি অঞ্চলে 1230 জন দমকল কর্মী নিয়োগ করা হয়। ইফাত জাহান, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।